ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্য ইস্যুতে মুখ খুললেন ক্রিকেট বোর্ড সভাপতি বুলবুল। বললেন, বিসিবি বাফুফের সম্পর্কে ছেদ পড়েনি। এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে সন্ধ্যায় ঢাকায় আসছে ভারত। একদিন বিশ্রাম শেষে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হামজা জামালদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর বাইসাইকেল কিকের গোল মুগ্ধ করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। কথা বলেছেন ফুটবলার সঙ্গেও। আসিফ আকবরের বক্তব্য, ফুটবল আঙ্গন ক্ষুব্ধ হলেও সম্পর্কে কোনো ছেদ পড়েনি বলেও দাবি বুলবুলের। সিলেট টেস্টে বাংলাদেশের পারফরমেন্সের ধারাবাহিকতা রাখতে চান মিরপুরেও। আক্ষেপ করলেন জয়ের ডাবল সেঞ্চুরি মিস নিয়ে। ১৭তম ম্যাচে মুশফিককে বিশেষ সম্মাননা দেওয়া হবে বলেও জানান তিনি। হামজা চৌধুরীর সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন বিসিবি বস। একই হোটেলে থাকায় আরও কয়েকজন ফুটবলারের সাথেও হয়েছে আলাপ আলোচনা। ফুটবলটা খুব কাছের। আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম, স্পেশালি মোরসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার, উনি উইথড্রল রাইট আউটে খেলেন। মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল। তো খুব ভালো লাগে। মাঠ ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের বক্তব্যে ফুটবল অঙ্গন উত্তপ্ত হলেও আমিনুল ইসলামের দাবি বাফুফের সাথে ক্রিকেট বোর্ডের সম্পর্কের অবনতি হয়নি। যদিও আসিফের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাফুফে, তবে তাকে নিয়েই বাংলাদেশ ভারত ম্যাচ দেখতে চান দেশের প্রথম সেঞ্চুরিয়ান। প্রথম যখন সিঙ্গাপুর আসলো, আমি বলার আগে আমার কাছে দুটো টিকিট পাঠিয়ে দিয়েছিল তাবিদ ভাই। আশা করব টিকিট পাঠিয়ে দেবে এবং যাবো ইনশাল্লাহ। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। আমাদের সম্পর্কটা এমন যে আমরা চিন্তা করছি যে একটা বায়োমেকানিক্যাল ল্যাব করব, সেখানে ফুটবল ও ক্রিকেট সব প্লেয়ারের সেখানে যাবে। ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা জানি না, আমার কাছে মনে হয় আশা করেছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে, সেটা হয়নি। তারপর আমি বলবো যে এটা দুটো টেস্টের প্রথম টেস্ট আমরা ভালো জিতলাম, আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো। 100টা টেস্ট খেলার মতন পারফরমেন্স, 100টা টেস্ট খেলার মতন ফিটনেস, 100টা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি, এটাই প্রমাণ করে যে মুশফিক কত বড় ক্রিকেট প্লেয়ার। সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব, সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মাননা জানাবো। নারী ক্রিকেটে যৌন হয়রানি ইস্যুতে সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি আমিনুল ইসলামের। তদন্ত কমিটি তদন্ত করছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। নেপাল ম্যাচের পরদিন মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ ফুটবল দল। রিকভারি সেশন ও বিশ্রামে দিন পার করছে হামজা জামালরা। এদিকে নেপাল ম্যাচে অভিষেক হওয়া কিউবা মিচেল আশাবাদী। ভারত ম্যাচ নিয়ে প্রস্তুত জায়ান আহমেদও। আজ বাংলাদেশে আসবে ভারত। একই দিন বিকেলে মাঠের অনুশীলনে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। বিজ্ঞাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন হামজা চৌধুরী। কখনো টিম হোটেলে, কখনো টিম হোটেলের বাইরে ছুটে বেড়াচ্ছেন নেপাল ম্যাচের নায়ক। ছুটি পেয়ে নিজের আত্মীয়র বাড়িতে যান সমিত সোম, আর দুই বন্ধু কিউবা ও জায়ান ঘুরে বেড়ালেন নিজেদের মতো করেই। জামাল, তপু, তারিক, ফাহিম সহ ক্যাম্পে থাকা বাকি ফুটবলাররাও সময় কাটিয়েছেন যে যার যার মতো। দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে জুমার নামাজ আদায় করেন হামজা চৌধুরী। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ফুটবলাররা, তাই পরদিন কোনো অনুশীলন রাখেনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। শুধু হয়েছে রিকভারি সেশন। ফুটবলারদের মনোবল চাঙ্গা রাখতে নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে ছুটি। নেপাল ম্যাচে অভিষেক হওয়া কিউবা মিচেল আশাবাদী ভারত ম্যাচ নিয়ে। ইনজুরি নিয়ে মাঠ ছাড়া জায়ান আহমেদও প্রস্তুত ভারত ম্যাচের জন্য। Over my time getting my process done, and obviously now all focus and attention on the India game, so hopefully we can do something good for the nation. But now nothing serious. Inshallah I'll be ready for India. এদিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেও পুরো ক্যাম্প মাতিয়ে রাখছেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে নেই তেমন কোনো শঙ্কা। হামজার যে ব্যথাটা, হামজা যেভাবে হাঁটা চলা করে দেখাচ্ছে, মানে সে যে কতটুকু ব্যথা তার ইনসাইডে রাখে, সে প্রকাশ করে না। হ্যাঁ, ব্যথাটা প্রকাশ করে না। তো ওর এইটাকে আমি মনে করি যে একটা বড় পাওয়া, এবং এই পাওয়াটাকে অন্যান্য প্লেয়াররাও কিন্তু ওরকে দেখা দেখি যে
হামজা ভাই তো ওই ট্যাকেল করতে গেল, ওইখানে ব্যথা পাইলো, তারপর হামজা ভাই উঠে রয়েছে সবারইতে যে না ভাই আমাদের ব্যথা নাই, এই যে আমাদের ম্যাচ খেলতে হবে। এদিকে আজ সন্ধ্যায় দেশে আসছে ভারত ফুটবল দল, একই সময়ে মাঠের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সোহরাওয়ার্দী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। আজকের এই আজিমুল শান এই মজলিসের মাহফিলের উপস্থিত সব বেরাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন, মুগ্ধ হয়ে গিয়েছি। এই শৃঙ্খলা, এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি। আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি। তার আগে কিছু কথা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বহাল আছে, অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। কিন্তু যেটা বহাল নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল। অনুচ্ছেদ 8-এর মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন। আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি? আওয়াজ তো কম। আপনারা চান সেটা পুনর্বহাল হোক? ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন। আমি তো আমাম। আপনারা শুনেছেন কোরআনের বাণী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোন রাসূল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। আল্লামা ইকবাল বলছেন, কি মোহাম্মদ সিফা হাম তেরা হে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমার। ये दुनिया चीज है क्या, लोह कलम तेरा है। আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে এই শের বলছে। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সালাউদ্দিন আহমেদের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। স্বাগত খেলার সময়। এশিয়ান আর্চারিতে পদকপ্রাপ্ত বাংলাদেশি আর্চারদের প্রত্যেকের জন্য 10 লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অলিম্পিকে আর্চারির মাধ্যমেই বাংলাদেশ স্বর্ণ জিতবে বলে প্রত্যাশা তার।
দেশের সম্ভাবনাময় এক ডিসিপ্লিনের নাম আর্চারি। অলিম্পিকে অংশগ্রহণ এশিয়ার বিভিন্ন পর্যায়ে ছাড়াও দেশীয় টুর্নামেন্টের সবখানেই ওড়ে জয়ের ঝান্ডা। এবার ঘরের মাঠে আয়োজিত হলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের 24তম আসর। সেখানেও সাফল্যের দেখা পেল বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজিত হলেও স্বর্ণ জিততে পারেনি লাল সবুজের আর্চাররা। ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে 2 ইভেন্টে 2টি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রূপা জিতেছেন হিমু ও বন্যা আক্তার, আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি। স্বর্ণ জিত না পারলেও বাংলাদেশের আর্চারদের নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর্চারির মাধ্যমেই লাল সবুজ একদিন অলিম্পিকে পদক পাবে বলে প্রত্যাশা তার। শুধু তাই নয়, এশিয়ান আর্চারিতে পদক পাওয়া আর্চারদের প্রত্যেকের জন্য 10 লাখ টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। এ ধরনের আর্থিক পুরস্কার অ্যাথলেটদের খেলার প্রতি উদ্বুদ্ধ করে বলেও মত তার। বাংলাদেশের জন্য জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট বয়ে আনার, অবশ্যই আর্চারি তার মধ্যে অন্যতম। আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে মনে হয় আমরা প্রথম স্থান অধিকার করি যে যাদের কোনো মেডেল নেই। ইনশাল্লাহ আশা করি আর্চারির মাধ্যমে সেটা সফল হবে এবং আজকের এই যে চ্যাম্পিয়নশিপে যারা বাংলাদেশের পক্ষে যে 3 জন মেডেল পেয়েছেন, মেডেলিস্ট হয়েছেন, তাদেরকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি। এদিকে শুধু পদক জয়ের আশা করলেই চলবে না, সে অনুযায়ী আর্চারদের প্রস্তুতিতে উন্নত দেশের মতো ফ্যাসিলিটিস প্রয়োজন। অন্যান্য দেশের মতো সুযোগ সুবিধা না থাকলেও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতা অনুযায়ী আর্চারদের সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যাপারে আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। ডাক বিভাগের সাথে আলোচনার মাধ্যমে এটা একটা লং টার্মের জন্য আমরা আর্চারি ফেডারেশনকে হ্যান্ডওভার করব দ্রুতই। একটা গোল্ড মেডেল পেতে হলে আপনি যাদের সাথে কম্পিট করছেন তাদের লেভেলের ফ্যাসিলিটিস এবং সাপোর্টটা প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব হয় সর্বোচ্চ সহযোগিতা করব। তাজিন খন্দকার, সময় সংবাদ। 15 দল নিয়ে যশোরে শুরু হয়েছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উপশহর ক্রীড়া উদ্যানে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। জুয়েল মৃধার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন পর যশোরে ফুটবল উৎসব। 15 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে মূল আকর্ষণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম সহ জেলার ক্রীড়া সংগঠকরা। উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে মুখোমুখি হয় উপশহর একাদশ ও ফতেপুর একাদশ। 90 মিনিটের খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দু দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা কয়েক দফা চেষ্টা করলেও গোলরক্ষকের দক্ষতায় ব্যর্থ হয় ডেডলক ভাঙতে। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে খেলার মোড় ঘুরিয়ে দেন ফতেপুর একাদশের মিডফিল্ডার রাব্বি। তিনি একাই পরপর 2 গোল করে দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। দুদলে নাইজেরিয়ান খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়তি উচ্ছ্বাস যোগ করে দর্শকদের। অনেক চেষ্টা করেও উপশহর একাদশ কোনো গোল শোধ করতে পারেনি। ফলে 2-0 ব্যবধানের জয় নিশ্চিত হয় ফতেপুরের। জোড়া গোল করে ম্যাচ সেরা হন ফতেপুরের রাব্বি। তৃণমূলে ছেলেদের খেলার পাশাপাশি মেয়েদের খেলার সংখ্যাও বাড়ানোর তাগিদ দেন বাফুফের সভাপতি। বর্তমানে ক্রীড়া বিশ্বে নারীদের অবদানের কথা মনে করিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে দেশের ক্রীড়াঙ্গনকে। খেলাধুলা কিন্তু আমরা খালি হার জিত টুর্নামেন্টের জন্য আমরা দেখি, আমরা খেলাধুলা বিশেষ ক্রীড়া এবং ফুটবলটাকে দেখি যে আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং প্রক্রিয়া। ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি, কারণ বাংলাদেশে যেখানে 50% জনসংখ্যা হল মেয়েরা, আর বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আমরা কোনোভাবেই চাই না পিছিয়ে রাখার জন্য। এদিকে দীর্ঘদিন পর মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখে সন্তোষ প্রকাশ করেন দর্শকরা। ছোট থেকে এতদিন বড় হয়েছি যে এরকম খেলা কখনো দেখি নাই, তো আজকে অনেক বছর পর এরকম খেলা দেখে আসলে ভালো লাগতেছে। এই ধরনের আয়োজন সামনে আরো হোক, আমরা এই ধরনের প্রত্যাশা করি। এই মাঠটি দর্শক ডেকে আনা লাগে না, এই মাঠে দর্শক এমনি এমনি চলে আসে। আগামী 29 নভেম্বর যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সময় সংবাদ, যশোর।
বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় দল ও লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। দেশের মানুষের সঙ্গে নতুন আবেগে ফুটবলকে সংযুক্ত করা এই খেলোয়াড় গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষর হয়। বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন হামজা। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মাসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।